নমস্কার। এখন এক আশ্চর্য অভিনব পরিস্থিতি চলছে আমাদের দেশে, শুধু নয়, আমাদের দেশ থেকে অনেক দূরে। গত ৪৮ ঘন্টাতে আমেরিকাতে একটা পলিটিক্যাল সাইক্লোন উঠেছে। বেচারারা, যদি এর মধ্যে আমেরিকার হাতে অপারেশন লোটাসের ব্যবস্থা থাকতো, যদি এর মধ্যে আমেরিকার হাতে তারা এধারে ওধারে দু একজন ঋতব্রত কাকলিকে কেউ কেউ খুঁজে পেতেন, তাহলে এর মধ্যে বোধহয় সেই ডমিনেন্ট রিপাবলিকান পার্টি অফ আমেরিকা একেবারে টুকরো টুকরো হয়ে লণ্ডভণ্ড হয়ে যেত। বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ, অসন্তোষ অসন্তোষ অসন্তোষ, এবং যে কোনো একেবারে সামান্যত একেবারে একেবারে একটা রিজনাল পডকাস্ট থেকে শুরু করে ন্যাশনাল ডেইলি, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট, সবাই একেবারে গলা ফাটিয়ে চিৎকার করছেন যে আমেরিকা হ্যাজ সারেন্ডার্ড, আমেরিকা আত্মসমর্পণ করেছে। এ মহাবিপদ। হঠাৎ আমেরিকার আত্মসমর্পণের ব্যাপারটা আজকে উঠছে কেন? এই কারণেই উঠছে যে সেই ভার্সাই প্যালেসের হল অফ মিরর্সে বসে, যে হলে ১৯১৯ সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি চুক্তিটা সই করা হয়েছিল, সেই হলে ম্যাক্রন, যে ম্যাক্রন ট্রাম্পকে দু চোখকে সহ্য করতে পারে না, সেই ম্যাক্রনের পাশে বসে ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিক্যালি তিনি সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু এন্ড দ্য ইউএস ইসরায়েল ইরান ওয়ার তিনি সই করলেন। উল্টো দিকে কে সই করলেন? উল্টো দিকে সই করলেন এই আমাদের ইরানের প্রেসিডেন্ট পেসকেজিয়ান। হ্যাঁ, আমাদের একটু আনন্দটা বেশি হচ্ছে কেন জানেন তো? কারণ পেসকেজিয়ান, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইরান, এই ইরানের প্রেসিডেন্ট হওয়ার আগে অবধি হি ওয়াজ আ প্র্যাকটিসিং হার্ট সার্জন। হার্ট সার্জারি, পেসকেজিয়ানের হার্ট সার্জারির গল্প পরে হবে। আমেরিকার কাছে তারা দিন দুয়েক এই ডিটেলগুলো প্রকাশ করলেন, একটু চুপ 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 একটা চুপটি করে বসে রইলেন। কি আছে 14 পয়েন্টের আন্ডারস্ট্যান্ডিং? তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা যখন বেরোলো তখন কি দাঁড়ালো? যে এই যে ১১০ দিন ধরে ইউএসএ এবং ইসরায়েল মিলি ইরানের ওপর আছড়ে পড়লো। কেন আছড়ে পড়লো? কারণ ইরান নাকি মুহূর্তের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র মিসাইল তৈরি করে সারা পৃথিবীকে ধ্বংস করতে পারবে। এভরিডে, ডেইলি $1 বিলিয়ন করে খরচা হয়েছে। ইরান ১,০০০-২,০০০ ড্রোন ছুটছিল। সেই $1,০০০-২,০০০ ড্রোনকে আটকাবার জন্যে আমেরিকা $5 মিলিয়ন, $2 মিলিয়ন মিসাইল ব্যবহার করছিল। এবং কেবল যে তারা ইরানের যে ড্রোন মিসাইল ক্যাপাসিটিকে নিশ্চয়ই খানিকটা তারা সেটাকে ডেস্ট্রয় করতে পেরেছে, কিন্তু যতই তারা ডেস্ট্রয় করে, সেই আমাদের মহাচণ্ডীর রক্তবীজের মতো একদিকে যদি তারা ইরানের একটা মিসাইল ড্রোন ইউনিটকে ধ্বংস করে, অন্যদিকে পরের দিনই ছবিতে ভেসে ওঠে যে আরও 4টে, আরও 5টা, আরও কতগুলো ইরানের ড্রোন মিসাইল ইউনিট চারিদিকে পাহাড়ের মধ্যে মধ্যে গজিয়ে উঠছে। ফিরে আসা যাক সেই 14 পয়েন্ট এমইউতে। 14 পয়েন্ট এমইউতে কি বললেন? 14 পয়েন্টে এমইউতে আমেরিকা শুধু নিজের কথা বলল না, আমেরিকা ইসরায়েলের কথা বলল। ইসরায়েল, আমেরিকা যদি ফুল প্যান্ট পরা বড় দাদা হয়, ইসরায়েল হলো হাফ প্যান্ট পরা ছোট ভাই, যে 1948 থেকে এই মহাসত্যটা মেনে নিয়েছে যে আমি যাই করি না নাই করি, আমি কাউকে কানমুলি, কারো পকেট মারি, কাউকে দিন দুপুরে মাথায় গুলি করি, উই হ্যাভ দি আমেরিকান সাপোর্ট। তাহলে যে আমেরিকার ওপরে একটা পরজীবীর মতো ইসরায়েল নির্ভরশীল, আজকে নেথানিয়াহু ট্রাম্পকে উস্কে দিয়ে এই যুদ্ধের মধ্যে তাকে লেলিয়ে দিয়েছিলেন, আজকে ট্রাম্প ১১০ দিন বাদে সে ট্যাকটিক্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি ট্রাম্প একেবারে হেনস্থার জায়গায় বসে আছে। কদিন বাদে আমেরিকাতে তাদের সেনেট কংগ্রেসের ইলেকশন হবে। সেই ইলেকশনে যদি ট্রাম্প দ্যার করে একগাদা সিট হেরে যান, তাহলে ট্রাম্পের ওই অসংলগ্ন কথাবার্তা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। হি উইল বিকাম অ্যান ইনকেপেবল প্রেসিডেন্ট। তাহলে
একদিকে ট্যাকটিক্যালি তিনি যুদ্ধতে নেজে গোবরে, অন্যদিকে দেশের মধ্যে পলিটিক্যাল অবস্থা খারাপ, রোজ $1 বিলিয়ন খরচা করতে করতে আজকে আমেরিকারও সেই আলিবাবার গুহাতে মণিমাণিক্য খুচরো হচ্ছে, আমেরিকার লোকেরা চোটে বোম হয়ে গেছে। ইউএসএতে বলা হয় একটা কথা যে আপনি একটা আমেরিকানকে যদি $1 বেশি খরচা করতে বলেন, মানে সেইটাই হচ্ছে তার ক্ষেত্রে সবচাইতে বড় বিপর্যয়। তেলের দাম সেখানে রাতারাতি 3 গুণ হয়ে গেছে। ইন আ কান্ট্রি যে 1 লিটার তেলও যাকে ইম্পোর্ট করতে হয় না। কেন বেড়ে গেছে? সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে বলে। আমেরিকান কোম্পানিরাও তারা মূলা কামাবে, তারাও সেই 3 গুণ দামে তেল বিক্রি করবে। তো সব মিলিয়ে ট্রাম্পের যে একটা ল্যাজে গোবরে অবস্থা, তার মধ্যে সেই এই 14 পয়েন্টের ডিল সাইন করলো। এখনও পুরো 14 পয়েন্টের 3 রকম ভার্সন আছে। সবচেয়ে বড় কথা হলো, নাম্বার 1, রেজিম চেঞ্জ হলো কি? আদৌ রেজিম চেঞ্জ হলো না। যে সিনিয়র আয়াতুল্লাহকে মারার পর জুনিয়র আয়াতুল্লাহ এলেন। জুনিয়র আয়াতুল্লাহ এবং ইরানের যে সেই IRCGC, ইরানিয়ান রয়্যাল গার্ড, আয়াতুল্লাহ ইজ ইন পাওয়ার, ইরানিয়ান আর্মি হায়ারার্কি ইজ ইনট্যাক্ট। কিসের ঘোড়ার ডিম রেজিম চেঞ্জ হলো? দের ওয়াজ নো রেজিম চেঞ্জ। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কি হলো? 2015 ওবামা তার JCPOA এগ্রিমেন্ট করে ঠিক যেটা ইরানকে দিয়ে স্বীকার করিয়েছিল যে আমরা নিজেদের ব্যবহারে নিউক্লিয়ার প্রোগ্রাম করব, বাট উই উইল নট মেক ওয়েপন্স। এক্স্যাক্টলি আজকে 11 বছর পরে, প্রায় $200-300 বিলিয়ন খরচা করার পরে, 500-600 আমেরিকানের প্রাণহানির পরে আবার হি রিওয়াইন্ডস ব্যাক টু 2015, একই জায়গায় দাঁড়িয়ে রইল। ইরান যে একেবারে সারা পৃথিবীর অর্থনীতির গলা টিপে ধরেছিল হরমুজকে বন্ধ করার পর সারা পৃথিবীর লোক ট্রাম্পের ওপরে চড়াও হয়েছিল। আজকে সেই স্টেট অফ হরমুজ আবার ইরানের হাতে ফিরে গেল। ইরান এখনও কোনো আন্ডারটেকিং দেয়নি যে সে ভবিষ্যতে হরমুজ দিয়ে যে জাহাজগুলো যাবে আসবে তার বাবদ সে কোনো টোল নেবে কি নেবে না, কিচ্ছু এক লাইন আন্ডারটেকিং নেয়নি। আর আবার বললাম, যে আমেরিকানদের পকেট থেকে $1 বার করা যায় না, সেই আমেরিকা নাকি তার অর্থনীতি দিয়ে সাপোর্ট করে $300 বিলিয়ন খরচা করে তারা নাকি ইরানের রিবিল্ডিং প্রোগ্রাম করবেন। চিন্তা করতে পারেন? আপনি 110 দিন ধরে বম্বিং করে যে দেশটাকে ধূলিসাৎ করলেন, সেই ধূলিসাৎ করা শহরগুলোকে, সেই ধূলিসাৎগুলো করা ইনফ্রাস্ট্রাকচারগুলোকে নিজের দেশের ট্যাক্স পেয়ারের পয়সা খরচা করে $300 বিলিয়ন খরচা করে নিজের যেটাকে ধ্বংস করেছেন, নিজেই আবার নিজের দেশের লোকের পয়সা খরচা করে সেটাকে গড়ে তুলবেন। এখন আমেরিকানরা যতই আত্মকেন্দ্রিক হোক, তারা এই কথাটা মেনে নেবার জন্যে একেবারেই প্রস্তুত ছিলেন না। হই রই রই কাণ্ড। হরমুজ যেখানে ছিল সেখানে আছে, একেবারে নিউক্লিয়ার প্রোগ্রাম যেখানে ছিল সেখানে আছে, রেজিম যেখানে ছিল সেখানে আছে। আর আমেরিকা হারালোটা কি? আজকে যে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সেই উত্তম সুচিত্রার সপ্তপদীর মতো 1948 থেকে এই প্রেম কাব্য চলছে, সেই প্রেম কাব্যতে আজকে মহাবিচ্ছেদ। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না, ট্রাম্প সকার বকারে আজকে নেতানিয়াহুকে গালাগাল দিচ্ছেন। আজকে ইসরায়েল একটা ঠ্যাঙাড়ে দেশ। ইসরায়েল একটা লোককে ঠেঙাতে না পারলে সে হয় প্যালেস্টিনিয়ানদের মারে, না হলে সাদার্ন লেবাননে ঢুকে হেজবুল্লাহকে মারে, আর কাউকে না পারলে সে একেবারে এদিক ওদিক 4-5টা ভুলভাল মিসাইল ছুড়ে দেয়। যে একটা ঠ্যাঙাড়ে, একটা ইন্টেলিজেন্ট কান্ট্রি লাইক ইসরায়েল, তাকে নেতানিয়াহু একটা মধ্যযুগীয় ঠ্যাঙাড়ে সভ্যতায় পরিণত করেছেন। কেন? কারণ ইসরায়েল প্রতিপদে মনে করত আর কিছু না হোক, আমেরিকা তো আমার পাশে আজকে সেই মহাপ্রেম কাব্যেরও মধ্যেও একটা বিরাট বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। ইসরায়েল ফিলস কমপ্লিটলি বিট্রেড বাই আমেরিকা।
এই অবস্থার মধ্যে আজকে ট্রাম্প একেবারে অনন্য উপায়, হি হ্যাজ নাথিং ইন হ্যান্ড। উনি এখন বলছেন $300 বিলিয়ন তো আমি দেবো না। তিনি কি বলছেন? $300 বিলিয়ন গালফ দেশেদের দিতে হবে। গালফ দেশগুলোর অবস্থা চিন্তা করুন, যারা ট্রাম্পের ওপর নির্ভর করেছিল, আমেরিকার ওপর নির্ভর করেছিল ফর দেয়ার সিকিউরিটি, আজকে গালফ কান্ট্রিজগুলো আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা ব্যাকডোর দিয়ে ইরানকে পয়সা দিচ্ছে যে বাবা তোমার পায়ে ধরি, তুমি আমার আজকে কাতার, দোহা, দুবাই এইসব জায়গাতে যাই করো, আর মিসাইল ফেলো না। তুমি আমাদের এই গালফ রাজ্যগুলোকে সেই একটা অর্থনৈতিক রূপকথা যেটা আমরা ফেঁদেছিলাম, সেই রূপকথার মধ্যে তুমি আমাদের থাকতে দাও। তাহলে একদিকে ইসরায়েল চলে যাচ্ছে, একদিকে গালফ কান্ট্রিজ চলে যাচ্ছে, আর ইউরোপ তো অনেক দিনই ট্রাম্পকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। এই রকম একটা অবস্থায় এখন এই 14 পয়েন্ট মেমোরেন্ডামের পরে একেবারে খোদ রিপাবলিকানরা, তার নিজের পার্টির লোকেরা ট্রাম্পের ওপর ঝাঁটা হাতে তেড়ে আসছে। এই সময় যদি কেউ আমেরিকাতে গিয়ে একটা ছোটোখাটো অপারেশন লোটাস করে দিতে পারত, আমাদের এই বিক্ষুব্ধ নেতা নেত্রীদের 2-4টেকে আমেরিকায় ছড়িয়ে দিতে পারতেন, কে জানে, হয়তো দেখতেন আজকে রিপাবলিকান পার্টিও খণ্ড বিখণ্ড হয়ে ত্রিপুরার এনসিপিআই পার্টিতে 2-4টে আমেরিকানকে দেখা গেলেও দেখা যেতে পারত। এ এক অদ্ভুত পরিস্থিতি। আর এরই মধ্যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমাদের দেশ নিয়ে কয়েকটা কথা বলার আছে। প্রথম কথা হলো, যে ইন্ডিয়া এতদিন ধরে বুক বাজিয়ে বলে এসছে আমাদের পৃথিবীতে সবার সঙ্গে আমরা এক টেবিলে বসে কথা বলতে পারি, উই ক্যান স্পিক টু আমেরিকা, উই ক্যান স্পিক টু ইসরায়েল, উই ক্যান স্পিক টু ইরান, উই ক্যান স্পিক টু গালফ কান্ট্রিজ, এখনও দুর্বোধ্য রইল যে কেন এই যে মধ্যস্থতা, এই যে মিডিয়েশন হলো, যার মধ্যে কাতারকে দেখা গেল, কাতার প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, Turkey played a very important role, Pakistan played a very important role, backdoor দিয়ে সুইজারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজরাও ইনভলভ ছিল। কিন্তু আমাদের জয়শঙ্কর বাবাজি, তিনি 6টা ভাষা জানা মহাপণ্ডিতের মতো, তিনি হয়তো কোনো বটবৃক্ষের তলায় একটা ধ্যান নিমগ্ন ছিলেন। দি অ্যাবসেন্স অফ ইন্ডিয়া ফ্রম দ্য মিডিয়েশন টেবল, কিছুটা ওই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া না থাকার মতো অবস্থা। ইন্ডিয়ার যে আন্তর্জাতিক সম্মান এবং স্টেচার, দ্যাট ওয়াজ গ্রেটলি ডিমিনিশড। এই ট্রাম্পের সঙ্গে আবার আমাদের প্রধানমন্ত্রীর দেখা হলো, সেই G7 মিটিংয়ে কত কথা বললেন। আমার বেস্ট ফ্রেন্ড, কি সুন্দর চেহারা নরেন্দ্র মোদীর, আমি তার পাশে আছি, পিঠ চাপড়ে দিয়ে অনেক কথা বললেন। পিঠ চাপড়ানোর পরে ট্রাম্প কী করলেন জানেন? আজকে এই যে সাউথ চায়না সিতে, ইন্ডো প্যাসিফিক রিজনে একটা জয়েন্ট কমান্ড ছিল, ইন্ডিয়া USA জয়েন্ট কমান্ড, যারা সাউথ চায়না সিতে এই ইন্ডিয়ান ওশানের ওই রিজনটাতে যাতে চায়নার খবরদারিটা কমানো যায়, সেই কারণে ট্রাম্প মোদিজির পিঠ চাপড়ে দিয়ে অফিসে ফিরে গিয়ে ওই US কমান্ড থেকে ইন্ডিয়া ব্যাপারটাকে সরিয়ে দিলেন। তার মানে দেখুন, ট্রাম্পের মতো যদি বন্ধু আপনার থাকে, শত্রুর কী বা প্রয়োজন। বাট ইন্ডিয়াকে আজকে এই যে আমেরিকার মধ্যে যে সাইক্লোন চলছে, আমেরিকানরা আমেরিকার ঝামেলা সামলাক, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ফরেন পলিসিতে উই হ্যাভ নট ডান ভেরি ওয়েল। এই 110 দিনের যে তার মধ্যে যে 2.5 মাস 3 মাস ধরে হরমুজ বন্ধ ছিল, ভারতবর্ষের অর্থনীতি প্রায় ভেন্টিলেটারে ওঠের মতো অবস্থা, যখন আমাদের ক্রুড অয়েল গিয়ে $120 ওপরে গিয়ে পৌঁছেছিল। আমাদের নিজস্ব রিজার্ভ আমরা কি করে নিচ্ছি, স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ পেট্রোলিয়াম কতটা থাকছে, কেবল আমাদের মধ্যে এই ডোমেস্টিক পলিটিক্স ইম্পর্টেন্ট, ইলেকশনসও ইম্পর্টেন্ট, কিন্তু তা বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ন্যাশনাল ইকোনমিতে এই যে ভারতবর্ষের একটা লড়বড়ে অবস্থা আমরা চোখে দেখলাম, এটা কিন্তু ভালো লাগলো না। যারা
আজকে ওই পাশ্চাত্য দেশেরা একেবারে মাসেল ফুলিয়ে ম্যান সুপারম্যানের মতো তারা তেড়ে এসেছিলেন যে আমরা ওই ওই ইরানিয়ানদের, আরবদের, সে 9/11 থেকে শুরু হয়েছে, একেবারে মুগুর পেটা করে বসিয়ে দেবো। আজকে 1000 বছর পর পৃথিবীর চোখের সামনে একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, যখন এই ইউরোপিয়ানরা আজকে আরবদের সঙ্গে যুদ্ধ করতেন, আজকে তারা মধ্যপ্রাচ্যে ক্রুসেড লড়তেন আজ থেকে 1000 বছর আগে, তখন স্যালাডিনের হাতে দ্য থার্ড ক্রুসেড যুদ্ধে দি ক্রুসেডার্স ওয়ার ডিফিটেড। সেটাকে বলা হয়, এই যে স্যালাডিন যে থার্ড ক্রুসেড ওয়ারে তাদের হারিয়েছিল, দ্য ব্যাটেল অফ হাতিম, সেই ব্যাটেল অফ হাতিম থেকে বলা হয় দ্যাট এস্টাবলিশড যে মিডল ইস্টের কাছেই থাকবে। আজকে ইউরোপিয়ানদের, বহিরাগতদের সেখানে কোনো রকম পান্ডামো খাটবে না। আমাদের চোখের সামনে প্রায় কম বেশি 1000 বছর পরে আর একবার সেই ককেশিয়ান ইউরোপিয়ান যে পাওয়ার গোষ্ঠী, সেই পাওয়ার গোষ্ঠী আর একবার পরাজিত হলো ইন ফ্রন্ট অফ দ্য মিডল ইস্টার্ন পিপল, ইন ফ্রন্ট অফ দি আরবস, ইন ফ্রন্ট অফ দি ইরানিয়ানস। এই 14 পয়েন্টের এমইউকে দেখে এখনও খুব অপলকা মনে হচ্ছে। ইসরায়েল যদি আবার 2-4টে ইট পাটকেল ছুটতে শুরু করে, এই এমইউ মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। আর আমাদের যারা আমরা এই হরমুজের ধাক্কায়, তেলের ধাক্কায়, গ্যাসের ধাক্কায়, ফার্টিলাইজারের ধাক্কায় ঠক করে খাপছিলাম, একটু হলেও আমাদের কিন্তু চুপচাপ একটু করেও আমাদের বলতে হবে, পাকিস্তানকে একটা ছোট্ট ধন্যবাদ দিতে হবে। কারণ পাকিস্তান, কাতার, তুর্কি, ইজিপ্ট, অন্যান্য দেশের মধ্যস্থতায় যদি অন্তত কিছুদিনের জন্যে এই যে হরমুজের যে গলা টিপে ধরেছিল, সেই গলা টেপাটা তারা যদি না ছাড়ত, আমাদের যুদ্ধের অনেক দূরে থেকেও কিন্তু আমাদের অবস্থা সঙ্গীন হতো। দেখা যাক এই 14 পয়েন্টের এমইউ কতদিন টেকে। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে পৃথিবীর পাওয়ার ইকুয়েশন পাল্টে গেল, আর জবনিকা রলক্ষে দাঁড়িয়ে যে মুচকি হাসছে, বর্তমান বিশ্বের দ্য নাম্বার 1 সুপার পাওয়ারের জায়গাটা আজকে আমেরিকাকে কুনুয়ে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে চায়না হ্যাজ নাও অকুপাইড দ্যাট পজিশন। আমেরিকার আজকে এই যে তাদের মধ্যে যে বিক্ষোভ, সেখানে অপারেশন লোটাস হবার কোনো সম্ভাবনা নেই। বাট দেখা যাক আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কখনো যার পিঠ চাপড়াচ্ছেন তাকেই কান মোলা দিচ্ছেন, সেই ট্রাম্প বাবাজি নিজের দোকান সামলে আর কতদিন চলতে পারেন। নমস্কার।